সয়েল মেকানিক্সের আজকের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ সয়েল। আচ্ছা, তার মানে মাটির সাথে কম্প্রেসের কোনোটা সম্পর্ক আমরা এখানে আসলে দেখব। ডেফিনিশন বলতেছে যখন আমরা কোনো একটা লোড অ্যাপ্লাই করি সয়েল মাছের উপরে, হ্যাঁ, তখন এটা তার ভলিউমকে ডিক্রিজ করতে থাকে। মানে যে সয়েলের উপর রাখছি তার ভলিউমকে ডিক্রিজ করতে থাকে। এই যে প্রপার্টি ভলিউমটা ডিক্রিজ হয়ে যাওয়ার আন্ডার প্রেশার, এটাকে আমরা বলতেছি compressibility of soil. When a compressive load is applied to a soil mass, a decrease in its volume takes place. Property of this decrease in volume under pressure is known as compressibility. আচ্ছা, কিছু কারণ আছে compressibility হওয়ার। Cause of compressibility: the compression is caused by deformation of soil particle. মানে সয়েলে যে ফরমেশনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে। এবং বলতেছে রিলোকেশন অফ সয়েল পার্টিকেল, মানে পার্টিকেলের নিজস্ব স্থান পরিবর্তন করে সে কী করে যায়, কম্প্যাক্ট হয়ে যায়, এটাকে বলবো রিলোকেশন। এক্সপালশন অফ ওয়াটার অর এয়ার ফ্রম দ্য ভয়েড স্পেস, মাটির যেই ক্ষুদ্র ক্ষুদ্র যেই ফাঁকা জায়গাগুলো আছে, ওখানে কিছু জায়গায় আছে এমন যে পানি আছে, কিছুটা আবার বায়ু আছে বা বাতাস আছে। এই বাতাস এবং পানি যখন বের হয়ে যায়, এক্সপালশন ঘটে, তখন সয়েলের কম্প্রেশনটা হয়। আচ্ছা, টাইপস অফ সেটেলমেন্ট। এখন মাটি যে তোমার সেটেল হয় আন্ডার প্রেশারে, কোনো প্রেশার পড়লে তখন সেটেল হওয়ার 3টে স্টেজ থাকে, হ্যাঁ। তাহলে ফার্স্ট হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট, caused by elastic deformation without any change in the moisture content। তার মানে কি, ময়েশ্চার কন্টেন্টে কোনো চেঞ্জ হবে না, মানে আমার সয়েল পার্টিকেলের ভিতরে যে পানি আছে ওই পানি আর বাতাস বের হবে না। ওই বাতাস এবং পানি বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার যে ডিফরমেশনটা হবে সেটাকে বলবো আমরা এই ইমিডিয়েট সেটেলমেন্ট। এটা অনেকটা ইলাস্টিসিটির মতো কাজ করবে। যদি আমি আমার লোডটা নিয়ে নেই, সে হয়তো বা কিছুটা বা বেশিরভাগই আগের জায়গায় ফিরে যাবে। ফার্স্ট গেল ইমিডিয়েট সেটেলমেন্ট। আর প্রাইমারি সেটেলমেন্ট হচ্ছে কনসলিডেশন, প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। এটা হচ্ছে ভলিউম চেঞ্জ অফ কোহেসিভ সয়েলস বিকজ অফ এক্সপালশন অফ ওয়াটার অ্যান্ড অকুপাইজ দ্য ভয়েড স্পেস। প্রাইমারি কনসলিডেশন হচ্ছে এবার ওই ইলাস্টিসিটি ক্রস করে চলে আসবে। এখন পানি এবং বাতাস এরা বেড়ে চলে যাবে, ঠিক আছে। তখন যেই এটা হবে, সেটেলমেন্টটা হবে, ওটাকে আমরা বলবো প্রাইমারি কনসলিডেশন। আর সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট যেটা হচ্ছে, সেটা রেজাল্ট অফ প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট অফ সয়েল ফেব্রিক অ্যাট কনস্ট্যান্ট ইফেক্টিভ স্টেজ। কনস্ট্যান্ট প্রেশার পড়তে পড়তে এটা হয়ে যাবে এক প্রকার প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট। এটা এমন একটা স্টেজে চলে আসবে যেখান থেকে যদি লোড সরায় নেই তার ডিফরমেশন হবে না, আর সে আর মানে উপর দিকে উঠবে না। নিচে তো কম্প্রেস হইতেছে, সে আর উপর দিকে উঠবে না। এটা অনেকটা লম্বা একটা টাইম ধরে যদি স্টেজ পড়ে, সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ডারি কনসলিডেশন বলতে পারি। তাহলে ইমিডিয়েটটা কি? ইমিডিয়েট হচ্ছে ভয়েড থেকে আমার ওয়াটার এবং এয়ার বের না হওয়া পর্যন্ত যেই এটা হয়, সেটেলমেন্টটা হয়, ওটাকে বলবো ইমিডিয়েট। ভয়েড থেকে এয়ার এবং ওয়াটার বের হয়ে গেলে ওটাকে বলবো আমরা প্রাইমারি। এরপরে লম্বা সময় ধরে যদি ইফেক্টিভ স্টেজের মধ্যে থাকে, তার একটা প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, সে আর আগের অবস্থায় ফিরতে চায় না, হ্যাঁ, সেটাকে বলবো আমরা সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। এখন ফান্ডামেন্টাল অফ কনসলিডেশন, এটা বোঝানোর জন্য স্প্রিং সিলিন্ডার একটা মডেল আছে, যে মডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মাটির নিচে পানি এবং মাটির মধ্যে যে প্রেশার বা লোড ডিস্ট্রিবিউশনটা আসলে কীভাবে হয়, হ্যাঁ। টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন অফ সয়েল, স্প্রিং সিলিন্ডার মেথড। ফার্স্টে খেয়াল করি, খুব মনোযোগ দিন। এটা একটা সিলিন্ডার, এখানে একটা বাল্ব আছে, বাল্বটা এখন বন্ধ করা, ভিতর কি আছে, ওয়াটার আছে এবং একটা স্প্রিং দেওয়া আছে। এই পাশে ওয়াটারে কী পরিমাণ প্রেশার পড়তেছে, সেই প্রেশারটা
দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যখন আমি বাল্বটা ক্লোজ করলাম না, কোনো পানি বেরোতে পারে নাই, যেহেতু এটা এয়ারটাইট, হ্যাঁ, এখানে বাতাসও বেরোতে পারে না, পানি তো দূরের কথা। হ্যাঁ, তাহলে যদি ক্লোজ করে দিই ভাল্বটা, তাহলে পানি বেরোতে পারতেছে না, সম্পূর্ণ লোডটা পানির উপর পড়তেছে। স্প্রিংয়ের উপর লোড পড়ার মতো এখনও ওয়ে হয় নাই, কারণ সম্পূর্ণ লোড পানি নিচ্ছে। কেন? কারণ হচ্ছে পানি কোথাও বেরোতে পারতেছে না, তাই লোডটা কার উপর? পানির উপর। ঠিক আছে, তাহলে অ্যাট দিস টাইম প্রেশার, টোটাল প্রেশারটা হয়ে যাবে কার? ওয়াটার প্রেশার নিয়ে নেবে। টোটাল প্রেশারটা ওয়াটার প্রেশার নিয়ে নেবে। ঠিক দেখি, টোটাল প্রেশার হয় ওয়াটার প্রেশার এবং সয়েল প্রেশার নিয়ে, কিন্তু এখানে যেহেতু কোনো ওয়াটার বের হতে পারতেছে না, তাহলে ওয়াটারের উপরই সব প্রেশার পড়তেছে, যার কারণে টোটাল প্রেশারটাই ওয়াটার প্রেশার। কিন্তু স্প্রিংয়ের উপর কোনো প্রেশার পড়তেছে না। স্প্রিংয়ের উপর প্রেশার পড়লে দেখবো আমরা স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সংকুচিত হবে না, কারণ সব প্রেশার পানির উপরে গেছে। এটা সময়। আবার যখন খেয়াল করলাম যে আমার বাল্বটা একটা খোলা আছে, ভাল্বটা খোলা, পানি বেরোচ্ছে। পানি বেরোচ্ছে মানে কি? পানি যা বেরিয়ে গেছে, ভিতরে যা আছে তাদের কিছুটা প্রেশার আছে, এবং স্প্রিং আস্তে আস্তে প্রেশার নেওয়া শুরু করছে। যদি স্প্রিং সংকুচিত হয়েছে, স্প্রিং আস্তে আস্তে প্রেশার নেওয়া শুরু করছে। তাহলে এই সময় কি হবে? আমার যেই আমার স্প্রিংটা আমরা মাটি থেকে কল্পনা করবো, অথবা এসপিএস স্প্রিংয়ের যে প্রেশারটা, সেটা জিরো থেকে বাড়তেছে আস্তে আস্তে। এখানে কিন্তু প্রেশার জিরো ছিল, এখানে প্রেশার বাড়তেছে। স্প্রিংয়ের প্রেশারটা আস্তে আস্তে বাড়তেছে, জিরো থেকে বড় হইতেছে। হ্যাঁ, কিন্তু আমার ওয়াটার প্রেশার কিন্তু আগে যা নিছিল তা কিন্তু এখন নিচ্ছে না আর, যেহেতু কিছুটা স্প্রিং নিয়ে নিছে। এখন ওয়াটারের প্রেশারের পরিমাণটা টোটাল প্রেশার তুলনায় আস্তে আস্তে কী কমবে। মানে কি, পানি এখন প্রেশার আস্তে আস্তে কম নেবে, স্প্রিং আস্তে আস্তে প্রেশার বেশি নেবে, কারণ হচ্ছে পানি চলে যাওয়া। একটা সময় স্প্রিং তার লাস্ট স্টেজে চলে যাবে, স্প্রিং তার লাস্ট স্টেজে চলে যাবে। তখন স্প্রিংকে আর সংকুচিত করা যাবে না, এটাই ম্যাক্সিমাম সংকুচিত বলা যায়। তাহলে এই সময় যদি ভাল্ব খোলাও থাকে, কোনো পানি যাবে না। প্রেশার না পড়লে কি পানি যাবে? যাবে না। প্রেশার দিতে পারছে না কেন? সব প্রেশার নিচ্ছে এখন স্প্রিং। ঠিক আছে, সব প্রেশারকে নিচ্ছে এখন স্প্রিং। এখন ওয়াটারের ভিতরে ওয়াটার থেকে না আসে, বেরোচ্ছে না, কিন্তু কোনো প্রেশার নিচ্ছে না। কারণ কি? প্রেশার না নেওয়ার কারণ সকল প্রেশার স্প্রিং নিচ্ছে। ঠিক আছে, তাহলে সকল প্রেশার যদি স্প্রিংই নেয়, তাহলে স্প্রিংয়ের প্রেশারটা হয়ে যাবে টোটাল প্রেশার। ভাল্বগুলো আছে, ওয়াটার আছে, ওয়াটার বেরোচ্ছে না মানে কি? প্রেশার পড়তেছে না, জিরো প্রেশার, ওয়াটার প্রেশার তখন কি? জিরো। হ্যাঁ, জিরো। এখন আমরা একটা স্টেজ ডায়াগ্রাম অফ ডিফারেন্ট টাইমের কন্ডিশন দেখব। এখন কন্ডিশন দেখব, পরের ক্লাসে আমরা গ্রাফটা দেখব। হ্যাঁ, ফার্স্টে খেয়াল করি কন্ডিশনটা কী কী। কন্ডিশন হচ্ছে, আমার একটা ক্লে লেয়ার আছে যার হাইট হচ্ছে এইচ, উপরে আমার স্যান্ড, নিচে আমার স্যান্ড। স্যান্ডের কিছুটা অংশ স্যাচুরেটেড, মানে যেহেতু এই লেয়ার পর্যন্ত আমার কী আছে? ওয়াটারটা আছে, তাহলে এখানে নিচের স্যান্ডটাও স্যাচুরেটেড, মাঝখানে ক্লেটাও স্যাচুরেটেড, এবং উপরের স্যান্ডটাও কিছুটা পর্যন্ত স্যাচুরেটেড। হ্যাঁ, এখানে যেটা খেয়াল করবো আমরা, সেটা হচ্ছে এই ডেল পাই, এটা হচ্ছে আমার ইফেক্টিভ প্রেশার, টোটাল প্রেশারের পরিবর্তন যদি ডেল দ্বারা প্রকাশ করছে। ডেল পাই প্রাইম হচ্ছে কি? সিগমা প্রাইম, এটা হচ্ছে ইনক্রিজ ইন ইফেক্টিভ স্টেজটা বাড়াচ্ছে। আর ডেলিউটা কি? এটা হচ্ছে পোর ওয়াটার প্রেশারটা বাড়াচ্ছে। তাহলে আমি এখানে যে চিত্রটা দেখতেছি সেটা হচ্ছে, আমার স্যান্ডের উপর কোনটা লোড আছে, সারচার্জ লোড আছে মনে করি, সেই লোডটা দেওয়ার আগে এবং পরে যে পার্থক্যটা আসছে মাটির স্ট্রেসের উপরে, সেটা হচ্ছে ডেল সিগমা। এখন এখানকার যে পোর ওয়াটারগুলো আছে, পানিগুলো আছে, তারা একটা নতুন করে প্রেশার পাইছে। কী পরিমাণ পাইছে? ডেলিউ। কী হচ্ছে? ইনক্রিজ ইন দ্য পোর ওয়াটার প্রেশার। পোর ওয়াটার প্রেশারটা বাড়ছে। যখন বিল্ডিং ছিল না তখন যেটা ছিল, এখন তার চেয়ে বেশি, কারণ এখন বিল্ডিং হয়েছে, সাপোজ লাইক। এরপরে এই স্যান্ড, ক্লে, স্যান্ড, এখানে যে সয়েল পার্টিকেলগুলো আছে, এই সয়েল পার্টিগুলোর মধ্যে যে স্ট্রেসটা আসতেছে, শুধুমাত্র সয়েল, পানি না কিন্তু, শুধুমাত্র সয়েল, তাহলে সেটাকে আমরা বলতেছি
ডেল ইয়া 5 প্রাইম। এখন আমরা নেক্সট ক্লাসে আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই এতটুকু ক্লেটা, এই ক্লেটা কী পরিমাণ প্রেশার পাবে এবং কতটুকু তার স্ট্রেস নেওয়ার ক্ষমতা বা ভিতরে পানির স্ট্রেস নেওয়ার ক্ষমতা, আমরা শুধুমাত্র এই ছোট্ট একটা ক্লে পোর্শন নিয়ে নেক্সট ক্লাসে আমরা একটা গ্রাফ তৈরি করবো বা আমরা এক ধরনের গ্রাফিক দেখবো অনেকটা এরকমের মধ্যে।